আজকে আমি আদার্স কোনো সাবজেক্টের উপর রিঅ্যাকশন দিচ্ছি না। হ্যাঁ, আজকে আমি এমন একটা বিষয়ের উপর রিঅ্যাকশন দেব যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা জানবো অপারেশন নাভ সম্পর্কে। আর এটা একটা সাহসিকতার গল্প, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের আরাকানের 25 কিলোমিটার ভিতরে গিয়ে অপারেশন চালিয়েছিল, যেটা কিন্তু মোটেও কোনো সহজ বিষয় ছিল না। হ্যাঁ ভিউয়ার্স, এটা একটা সাহসিকতার গল্প, আর এটা সম্পর্কে আমার মনে হয় অনেকেই জানে না, বিশেষ করে আমাদের ভারতীয়রা। হ্যাঁ, আগে থেকেই বাংলাদেশ তাদের সামরিক বাহিনীকে এমনভাবে প্রশিক্ষিত করেছে। এছাড়া 1971 থেকে বাংলাদেশিদের বুকে যে পরিমাণ সাহস রয়েছে, সেটা অন্য কোনো দেশের নাগরিকদের মনে আছে কিনা আমার জানা নেই। আর আজকের ঘটনাটা শুনলে এবং দেখলে আপনারাও সেটা বুঝতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি দেশ বিদেশ বিডি ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, আর সেই ভিডিওটা হচ্ছে অপারেশন নাভ সম্পর্কে। আশা করি ভিউয়ার্স আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আরো এক ধাপ বেশি জানতে পারবেন এবং জানতে পারবেন সেদিন কি হয়েছিল, কি ঘটেছিল। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্টেড। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখলে নেওয়ার খাহেশ মিয়ানমারের দীর্ঘদিনের। মিয়ানমারের সামরিক অবস্থা ভঙ্গুর হলেও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা থেকে দেশটি কখনো সরে আসেনি। মাঝে মধ্যেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করে বসে মিয়ানমার। এমনকি সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে একাধিকবার ভিডিও প্রকাশ করেছে দেশটি। কিন্তু আপনি জানেন কি, মিয়ানমারের ভেতরে ঢুকে মিয়ানমারের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাভ। এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশের সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকস কমান্ডাররা মিয়ানমারের 10 মাইল ভিতরে ঢুকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের গুদাম ধ্বংস করেছিল। এমনও সময় ছিল 1991-92-তে বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের 10 মাইল ভিতরে ঢুকে গিয়েছিল। প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরে ঢুকে হামলার ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম। সময়টা 1991 সালের 21শে ডিসেম্বর। বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা করলে বাংলাদেশের বিডিআরের একজন সদস্য নিহত হয়, আর তাৎক্ষণিক বিডিআরের পাল্টা হামলায় 12 জন মিয়ানমারের সেনা নিহত হয় এবং মিয়ানমার সেনারা কাপুরুষের মতো নিহত সৈন্যদের লাশ ফেলে রেখেই পালিয়ে যায়। উক্ত ঘটনার পর একটা বিষয় আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো, সেটা হচ্ছে বাংলাদেশের একজন বর্ডার গার্ড হওয়ার পরে এর বিপরীতে বাংলাদেশের বর্ডার গার্ড মিয়ানমারের 12 জনকে টাইট করে দিয়েছে। আসলে একেই বলে দুঃসাহস। আসলে বাংলাদেশের বর্ডার গার্ড আগে থেকে খুবই পাওয়ারফুল। হ্যাঁ, তারা তাদের দেশকে রক্ষা করার জন্য অনেক বেশি কাজ করে, আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে বিশেষ চলুন পার্কিং শোটা দেখে এসে এবং বিস্তারিত ঘটনাটাও জেনে আসি। পরই নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠিনভাবে শায়েস্তা করার হুমকি দেন। এ ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের সীমান্তে 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা। পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে। এ ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা মিয়ানমারে হামলা চালানোর ছক কষতে থাকেন। শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস অভিযানিক দল মিয়ানমারে 25 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে। মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন অস্ত্রের গুদাম ধ্বংস করে। মিয়ানমারের ভেতরে মানে একটা বিষয় আপনারা ভেবেছেন, মিয়ানমারের ভিতরে তারা প্রবেশ করেছে এমনকি 20-25 কিলোমিটার ভিতরে, এবং সেখানে গিয়ে তারা অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে। ও মাই গড, আসলে একেই বলে রণঘোষ। হ্যাঁ, তাহলে চলুন পার্কিং শোটা দেখিয়েছি।
অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে দেশে ফিরে আসে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। কিন্তু ঠিক একই সময়ে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে দেশটির সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী। ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচিন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে। মিয়ানমারের জেনারেলদের আশঙ্কা ছিল তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে। এজন্য তারা বাংলাদেশের রাষ্ট্রদূত মারফত সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার। শেষে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্র সরিয়ে নেয়, না হলে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তার আশঙ্কা। শেষে চীনের কয়েকবার অনুরোধের পর প্রায় 93 দিন পরে বাংলাদেশ মিলে সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়। এই যুদ্ধ ওয়েট, মানে একটা বিষয় আমার কাছে আরো বেশি ভালো লাগছে যে চীনের 2-3 বার রিকোয়েস্টের পরে 93 দিন পরে সেনা তুলে নিচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় এই 93 দিন মিয়ানমার সরকারের ঘুম হয়নি। একে তো তার নিজের দেশের সমস্যা সামলাতে হয়েছে, এবং অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর ভয় যে কখন আরাকান রাজ্য দখল করে নেয় বাংলাদেশ। ও মাই গড, ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে ভিউয়ার্স চলুন বাকি বিষয়টা দেখিয়েছি। চলাকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায়, যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8ই জানুয়ারি। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের লোকবল ছিল বাংলাদেশের তুলনায় প্রায় 10 গুণ। এখানে বলে রাখা ভালো যে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশই নেয়নি। বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। 3 দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের 600 সৈন্য নিহত হলেও বাংলাদেশে মাত্র 2 জন সৈন্য আহত হয়েছিল। 3 দিন ওখানে কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল। ওখানে প্রায় 600-র মতো মিয়ানমারের সৈনিক মারা যায়। আজ থেকে 25 বছর আগে। এটা কি শুনলাম? 3 দিন হয়েছে মিয়ানমারের বাহিনীর সঙ্গে বাংলাদেশের বর্ডার গার্ডে। এখানে বাংলাদেশের বর্ডার গার্ডের শুধু আহত, অন্যদিকে তাদের 600-এর বেশি সৈন্য দায়ী। ও মাই গড, মানে বাংলাদেশের বর্ডার গার্ড বললাম তো আমি, অনেক আগে থেকে তারা বাংলাদেশ সেনাবাহিনীর মতোই পাওয়ারফুল। এই বিষয়গুলো শুনলে খুবই ভালো লাগে। যারা বাংলাদেশকে নিয়ে ছোট কোনো কথা বলেন অবশ্যই এই ইতিহাসগুলো জানা দরকার। তাহলে বেশ চলুন বাকি অংশটা দেখিয়েছি। নাফ নদীর তীরে সংঘটিত এই যুদ্ধের বেশ লম্বা একটি পটভূমি আছে। 1966 সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী বার্মা সরকার সে প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর ওপরে নাফ নদীর খাদের মধ্যভাগকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির ভেতরে 11টিতেই বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে।
এবং প্রায় ২,৫০০ একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। ২০০০ সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। ১৯৯৯ সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা। তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান। যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারি ৮ তারিখ দুপুর ২:৩০টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনে অংশ হিসেবে সেদিন দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন স্থানে। এখানে নাফ নদীর একটি বাফের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর, অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে। মিয়ানমারের ভিতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন। নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার। ৩ দিনব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার ৬ শতাধিক সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি, তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এটা বিরল এক দৃষ্টান্ত। যুদ্ধে বিজয়ের স্বীকৃতিস্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক প্রদান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারিত্ব ছাড়াই যুদ্ধে কোনো একক বীরত্ব লাভ করে। তো ভিউয়ার্স, আপনারা তো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতেই পারেন। হ্যাঁ, আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং এই সাহসিকতার গল্পটাও শেষ পর্যন্ত দেখে অনেক বেশি এনজয় করেছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আসলে একটা বিষয় কিন্তু খুবই ভাবার, সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার প্রবেশ করে এবং মিয়ানমারের ২৫-২০ কিলোমিটার ভেতরে গিয়ে তাদের অস্ত্রের গুদাম উড়িয়ে দেয়। পরবর্তীতে যখন বিজিবির সঙ্গে একটা সমস্যা তৈরি হয় মিয়ানমারের বাহিনী, তখন কি হয়? তখন যেটা হয়, একদম শূন্য মৃত্যুহারে বাংলাদেশ বিজিবি জয়লাভ করে এবং মিয়ানমারের ৬০০-ও বেশি সৈন্য এবং নাগরিক নিহত হয়। আশা করি আপনারা এই বিষয়গুলো শোনার পরে আমার মতোই অবাক হয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা দেশ বিদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করেও দেখে আসতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ারও করতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।